বড় দলগুলো তারা 300 আসনেই বিক্রি করে বাস বিচার ছাড়া। মানে টাকা যেখানে বেশি পায় সেখানেই তো তারা বিক্রি করে, মানে মনোনয়ন বাণিজ্য যেটা করে। তা পিআর পদ্ধতিতে কিন্তু এই সুযোগ নাই। পিআর পদ্ধতিতে হবে কি, দলীয় প্রধান এই জন্যেই মানে মনোনয়ন বাণিজ্য করতে পারবে না বা করবে না, কারণ হলো তার দলের ইমেজ নষ্ট হবে। বর্তমান পদ্ধতিতে এই দায় কিন্তু দলীয় প্রধানের থাকে না। উনি শুধু চিন্তা করেন টাকাওয়ালা একজন লোক, একজন কি পেশি শক্তি, কালো টাকা যাদের আছে এদেরকে দিলে হয়তো উনি বিভিন্ন মেকানিজম করে বিজয়ী হয়ে আসতে পারবেন। দলীয় প্রধানের এ নিয়ে তেমন একটা দায় দায়িত্বও থাকে না এবং ওনার ইমেজের প্রশ্ন খুব একটা আসে না। সবচেয়ে বড় যুক্তি সেটা হলো আমরা প্রত্যেকটা ভোটারের ভোট পিআর পদ্ধতিতে মূল্যায়িত হবে, আর পিআর পদ্ধতি ছাড়া বর্তমান পদ্ধতিতে অধিকাংশ ভোটারের ভোট সেখানে মূল্যায়িত হয় না। বড় দলগুলো তারা 300 আসনেই বিক্রি করে, কারণ প্রত্যেকটা আসনই মানে আঞ্চলিক যেই প্রতিনিধিত্বের বিষয়টা এখন আছে বর্তমান নির্বাচন পদ্ধতিতে, তো সেখানে প্রত্যেক আসনেই মানে বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকে, তখন তারা এখানে বিক্রি করে। এবং বাস বিচার ছাড়া, মানে টাকা যেখানে বেশি পায় সেখানেই তো তারা বিক্রি করে, মানে মনোনয়ন বাণিজ্য যেটা করে। তা পিআর পদ্ধতিতে কিন্তু এই সুযোগ নাই, কারণ এটা সবাই বুঝবে যে এখানে 300 আসন কেউই পাবে না, কোনো রাজনৈতিক দলই পাবে না। এমনকি একটা রাজনৈতিক দলের পক্ষে 150 আসন পাওয়াও ডিফিকাল্ট। তো এই জন্যে সেটা তো সংকুচিত হয়ে আসবে। আরেকটা ব্যাপার হলো পিআর পদ্ধতিতে দায় দায়িত্ব চলে আসে হলো দলের প্রধানের, দলীয় প্রধানের। এই সারা দেশে ভোট যেটা আসবে দলের ব্যানারে, সেখানে দলীয় প্রধানের দায় দায়িত্বটা বেশি। তো আর এখন বর্তমান পদ্ধতিতে যেহেতু দলীয় প্রধান মনোনয়ন দিয়ে দেয়, তখন ওই প্রার্থীর জিতে আসার জন্য দায় দায়িত্ব তার, তাই না? মানে দলীয় প্রধানের তেমন একটা দায় দায়িত্ব থাকে না। আর পিআর পদ্ধতিতে হবে কি, দলীয় প্রধান এই জন্যেই মানে মনোনয়ন বাণিজ্য করতে পারবে না বা করবে না, কারণ হলো তার দলের ইমেজ নষ্ট হবে। এবং তিনি যদি পার্লামেন্টে ভালো লোক, সৎ লোক, যোগ্য লোক, তাই না, এবং ত্যাগী লোক, যারা দলের জন্য ত্যাগ কুরবানি যাদের আছে, এমন লোক যদি পার্লামেন্টে না পাঠান তাহলে তার নিজের দলে তিনি সমালোচিত হবেন এবং তার ইমেজ ক্ষুণ্ণ হবে, দলের ইমেজ ক্ষুণ্ণ হবে এবং ভবিষ্যতে তার রাজনীতি হুমকির মুখে পড়বে। এই জন্যে দলীয় প্রধান অবশ্যই ভালো লোক, সৎ লোক, ত্যাগী লোক পার্লামেন্টে পাঠাবেন, যেটা আসলে বর্তমান পদ্ধতিতে হয় না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বর্তমান পদ্ধতিতে এই দায় কিন্তু দলীয় প্রধানের থাকে না। উনি শুধু চিন্তা করেন টাকাওয়ালা একজন লোক, একজন কি পেশি শক্তি, কালো টাকা যাদের আছে এদেরকে দিলে হয়তো উনি বিভিন্ন মেকানিজম করে বিজয়ী হয়ে আসতে পারবেন। দলীয় প্রধানের এ নিয়ে তেমন একটা দায় দায়িত্বও থাকে না এবং ওনার ইমেজের প্রশ্ন খুব একটা আসে না। কিন্তু পিআর পদ্ধতিতে কিন্তু সেটা না। পিআর পদ্ধতিতে প্রতিযোগিতা হবে, সেখানে মেধা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং দলের মধ্যেও যারা ত্যাগী তাদেরকে মূল্যায়নের তখন বাধ্যবাধকতা চলে আসবে দলীয় প্রধানের। এটাই হলো আসলে আমাদের যদি রাজনীতিতে গুণগত পরিবর্তন আমরা চাই, আমরা ভালো একটা পার্লামেন্ট চাই, যোগ্য, দক্ষ, শিক্ষিত এবং ভদ্রলোকের পার্লামেন্ট চাই, তাহলে পিআর পদ্ধতির বিকল্প আমরা দেখছি না এখন বর্তমান মুহূর্তে। হ্যাঁ, আমাদের যদি এখানে আসলে রাষ্ট্র সংস্কার করতে হয়, আমাদের যদি রাজনীতির গুণগত পরিবর্তন আনতে হয়, আমাদের যদি বিগত যেই রাজনীতি ছিল, প্রতিহিংসার রাজনীতি, জিজ্ঞাসার রাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি, এ থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাহলে আমরা মনে করছি যে পিআর পদ্ধতি ছাড়া বিকল্প নেই। একক দলের সংখ্যাগরিষ্ঠতা থাকছে না এটা বলছি না, সম্ভাবনাটা কম। হ্যাঁ, হতে পারে এখন বিএনপি বড় দল, তারা যদি এখানে 60% মানুষের ভোট পায় বা 50% ভোটও পায়, তাও তো তারা মানে সরকার গঠনের জন্য অন্য কারো সহযোগিতা লাগবে না, হতে পারে। এখন বিএনপি তো তারা বলছে তারা 290টা আসন পাবে
280টা আসন পাবে এটা বলে, তাহলে তো বোঝা গেল যে তাদের এখানে 60% 70% লোক তাদের সমর্থক। এটা যদি হয় তাহলে তো কোনো ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলছেন যে সরকার এখানে অস্থিতিশীল হবে কিনা, কেন হবে? আপনি দেখেন 91-তে তো এককভাবে বিএনপি সরকার গঠন করতে পারে নাই, সেখানে জামাতের সমর্থন ছিল। 96-তে সেখানে আওয়ামী লীগ তো এককভাবে সরকার গঠন করতে পারে নাই, সেখানে জাতীয় পার্টির সমর্থন ছিল, তাই না? তো অতীতে তো সে প্র্যাকটিস আছে। এখন সামনেও যে এই বর্তমান পদ্ধতিতে হলেও যে কোনো একটা দল এককভাবেই সংখ্যাগরিষ্ঠতা পাবে এমন নাও তো হতে পারে, তখন তো তাদের সহযোগিতা লাগতে পারে। আর ভারতে দেখেন, ভারতে তো অধিকাংশ সময়ই কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, জোট সরকার হয়, তাই না? কিন্তু তাদের এখানে তো সমস্যা হয় না, স্থিতিশীল শাসন ব্যবস্থাই আছে, তাই না? এখানে আনস্টেবল তো আর হচ্ছে না। অতএব এটা কোনো যুক্তি না। আমাদের যেটা সবচেয়ে বড় যুক্তি সেটা হলো আমরা প্রত্যেকটা ভোটারের ভোট পিআর পদ্ধতিতে মূল্যায়িত হবে। আর পিআর পদ্ধতি ছাড়া বর্তমান পদ্ধতিতে অধিকাংশ ভোটারের ভোট সেখানে মূল্যায়িত হয় না। দেখা যায় প্রায় 60% ভোটারের ভোটের কোনো এমপিই থাকে না পার্লামেন্টে। একটা আসনে যদি মনে করেন 3 জন ক্যান্ডিডেট থাকে, কম্পিটিশন 3, আরও অনেক থাকে কিন্তু কম্পিটিশনে 3 জনে হয়, মনে করেন একজনে মনে করেন 20% ভোট পাইলো, আরেকজনে 20% ভোট পাইলো, আরেকজনে 20%, 60%, আরেকজনে পাইলো হলো 40%। তাইলে দেখা গেল যে 3 জন যে 60% ভোট পাইলো তারা তো পরাজিত হইল, আর একজন 40% পাইলো, বিজয়ী হইল। তাহলে 60% ভোটারের কিন্তু পার্লামেন্টে কেউ নাই। এরকম সারা দেশেই এই চিত্র, তাই না? এটা অথবা 3 জনের মধ্যে 2 জন 30%, 60% ভোট পাইলো, একজন 40% পাইলো। তাহলে যিনি 40% পাইলো কিন্তু পার্লামেন্টে গেল। আর যে 60% ভোটারের তো কোনো প্রতিনিধি থাকলো না। এই চিত্রটা কিন্তু সারা দেশে হয়। এই জন্য দেখা গেল যে আমরা অতীতে বিশ্লেষণ করে দেখেছি যে অধিকাংশ ভোটারের পার্লামেন্টে কোনো প্রতিনিধি থাকে না, যেটা পিআর পদ্ধতিতে যা অধিকাংশ কেন শতভাগ ভোটারের প্রতিনিধি থাকবে। তো এটাই তো চমৎকার, যেখানে মানে গোটা দুনিয়ার বেশিরভাগ রাষ্ট্র এদিকে যাচ্ছে কেন? কারণ হলো এতে দেখা গেল যে রাষ্ট্রের স্থিতিশীলতা হয়, জাতীয় ঐক্য গড়ে ওঠে, ঐক্য সংহতি সৃষ্টি হয় এবং সকল সমস্যার সমাধান পার্লামেন্টে হয়। রাজপথে আন্দোলন সংগ্রামের প্রয়োজন হয় না, কারণ সব পক্ষের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকে। মতপার্থক্য থাকবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, তাই না? এখানে যদি এক দলের নীতির আলোকে, এই চিন্তার আলোকে রাষ্ট্র চলে তাহলে তো একদলীয় শাসন হলো, তো এই সামন্তবাদী শাসনের মতন আমরা হয়ে গেলাম। তো আমরা তো চাই সবাই মিলে এখানে একটা সমন্বয় সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রটা চলুক, তো সমস্যা তো কিছু নেই। এখন আপনি যদি অন্য ভিন্ন মতকে বরদাস্ত করতে না পারেন তাহলে তো আপনার মধ্যে ফেসিবাদী চিন্তা ঢুকে যাবে, আপনার কর্তৃত্ববাদী শাসন আপনার মধ্যে কর্তৃত্ববাদ পরায়ণ হয়ে যাবেন আপনি। তা এটা তো আমরা চাই না। এখন রাজনৈতিক দল কি, কোন রাজনৈতিক দলের চিন্তা কি, দৃষ্টিভঙ্গি কি, পার্লামেন্টের ডিবেট হলে তো জনগণ দেখবে। কেউ যদি অযৌক্তিক কোনো বিষয়ে যদি তারা ভিন্নমত করে, তাই না, অযৌক্তিক কোনো দাবি নিয়ে যদি সরকারের বিরোধিতা করে, তো জনগণ দেখবে। পরের নির্বাচনে সে আর জনগণের জনসমর্থন পাবে না। জনগণ তো অত বোকা না যে এখানে কেউ কোনো অযৌক্তিক বিষয় নিয়ে যদি তারা একগুঁয়েমি করে তাহলে তাদের পরেও তাদের সমর্থক থাকবে, এত বোকা তো জনগণ না। জনগণের প্রতি তো আস্থা রাখতে হবে। জনমতের প্রতি যারা শ্রদ্ধাশীল তারা তো ভিন্নমতকে তারা শ্রদ্ধা করবে।